আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর তোমরা স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও যে ভাই সবকিছু ঠিক আছে। হ্যাঁ, কমেন্ট করে জানাও যে ভাই সবকিছু ঠিক আছে। ওকে, আমরা ক্লাস শুরু করবো এখনই। আচ্ছা, তার আগে আমরা একটু কথা বলে নিই। তোমাদের সাথে আসলে কথা বলাই হয় না, আমারও ব্যস্ততা, তোমাদের এখন অনেক প্রেশার যাচ্ছে। তো একটু বলো যে তোমাদের পড়াশোনা কেমন চলছে এখন। হ্যাঁ, কোন বিষয়গুলো নিয়ে তোমরা এখন প্রবলেম ফেস করতেছো, ওভারঅল সব কিছু। হ্যাঁ, শুধু সাধারণ জ্ঞান বা ইংলিশ না, অন্যান্য সকল কিছু, মানে মোট কথা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা কোন জিনিসটা এখন ফেস করতেছো, মানে কোন প্রবলেমটা ফেস করতেছো। যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, আমি ট্রাই করব একটা সমাধান বলার জন্য। হ্যাঁ, উম, আর তোমরা চেষ্টা করবা যে আমাদের যে শুরু হয়েছে কি বলে, যে লাস্ট রিভিশন ব্যাচটা যে শুরু হয়েছে সেই এক্সামগুলো একদম সবগুলো হাতে হাতে ধরে ধরে দেওয়ার জন্য। ক্লিয়ার? এখানে কিন্তু আসলে আমাদের যে মেইন রাইটার তার পাশাপাশি এক্সট্রা রাইটারও পড়ানো হচ্ছে। আমরা এক্সট্রা রাইটারের দাগানো বইয়ের পিডিএফগুলোও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এগুলো একটু নলেজে রাখবা। ঠিক আছে, আর এক্সট্রা রাইটারে যেগুলো পিডিএফ দিয়ে দিই সেগুলো শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়বে, এর বাইরে কিছুই পড়া লাগবে না। হ্যাঁ, এটুকুই এনাফ। মনোযোগ দিয়ে পড়ো, বেশি বেশি পরীক্ষা দাও। ঠিক আছে, আর আমি মনে করি যে আমি যে টাইপের প্রশ্নগুলো করি এগুলো স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন, এগুলো সলভ করলেই এনাফ। ও আর একটা কথা, অনেকে বলে যে ভাই আপনি যে বিশেষ করে যে আমাদের লাস্ট ডিভিশন ব্যাচে যে প্রশ্নগুলো হয়, ঠিক আছে, বা হবে, অনেকে বলতেছে ভাইয়া যে এখানে কত পাওয়া লাগবে, কত মার্কস পাওয়া লাগবে। ঠিক আছে, তো আমার কথা হলো যে ভাইয়া এখানে মার্কসটা আসলে মেটার। তুমি ধরো এখানে, আমি ধরো সাপোজ 50 মার্কের একটা এক্সাম নিলাম, তুমি এখানে 30 পেয়ে ফার্স্ট হইলাম, যেটা ম্যাক্সিমাম টাইমে হয়, 30, 32, 35 এরকম পেয়ে ফার্স্ট হয়। হ্যাঁ, আমার তৈরি করা কোয়েশ্চেনগুলোতে। তো এর মানে এনা যে তুমি সেফ জোনে আসো। এখানে যদি 100 জন পরীক্ষা দেয় আর তুমি যদি কি বলে যে 30, 32, 35 পেয়ে ফার্স্ট হও, তার মানেও আমার কাছে ধারণা হবে যে তুমি চান্স পাবা না। তুমি কিন্তু 100 জনের ভিতরে ফার্স্ট হয়েছো, তারপরেও তুমি চান্স পাবা না। কারণ আমার এই প্রশ্নের কোয়ালিটি হলো এরকম, বা আমার প্রশ্নের ধরনটা এরকম যে এখানে আসলে আমি তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদের উপরে চান্স পাওয়ার বিষয়টা এখানে ডিপেন্ড করে না। এখানে ডিপেন্ড হলো যে তুমি কত পার্সেন্ট মার্কস পেলে। হ্যাঁ, আমার প্রশ্নতে কমপক্ষে যদি কেউ 80% আপ, 80 থেকে 85% বা তার উপরে যদি কেউ পায়, আমি মোটামুটি বলি যে সে মোটামুটি একটা সেফ জোনে আছে, সে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমার গতবারের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি এরকমই দেখছি। হ্যাঁ, কারণ আমি যে প্রশ্নগুলো করি এগুলা অন্যান্য অফলাইন অনলাইন, অনলাইন এবং অফলাইনে যত প্ল্যাটফর্ম আছে সবগুলো চাইতে একটু ভিন্ন। তোমরা যারা পরীক্ষা দাও সেগুলো তারা বুঝতে পারো। হ্যাঁ, একটু হার্ড হয়, একটু মানে ভালোই হার্ড হয়। ঠিক আছে, তো এই হার্ড প্রশ্ন করার ভিতরে অনেক কারণ আছে। হ্যাঁ, কারণ আমি প্রশ্ন এভাবেই করি যে যারা পড়বে তারাই শুধু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো আমার যারা বলো যে ভাইয়া কত মার্কস পাওয়া লাগবে, তো আমি যদি বলি যে অন্য কোনো কোচিং বা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা না, আমি যদি আমার কথা বলি যে আমাদের রিসার্চ একাডেমির যে প্রশ্নগুলো করা হয়, এক্সামগুলো নেওয়া হয়, সেখানে তোমাকে 80% আপ মার্কস তুলতে হবে। ঠিক আছে,
তা না হলে কিন্তু হবে না, এটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? 50-এ পরীক্ষা হইলে 40 উপরে পাওয়া লাগবে, 100-তে পরীক্ষা হইলে 80 উপরে পাওয়া লাগবে, এরকম টার্গেট রাখা লাগবে। তাহলে ভাববা যে তুমি সেফ জোনে আছো। ঠিক আছে? তা না হলে কিন্তু পড়াশোনা আরো গতি বাড়াইতে হবে। ঠিক আছে? ওকে, তো আমি আশা করি আচ্ছা চলো তাহলে আমরা এক কাজ করি, ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে, চলো অনেক কথা বললাম। ঠিক আছে, এখন আমরা পড়াশোনা শুরু করি। তো আমরা গতদিন কোন পর্যন্ত পড়ছিলাম? আগরতলা মামলা পর্যন্ত পড়ছিলাম, তাই না? আমাদের আসলে 69-এ গণ অভ্যুত্থান পর্যন্ত পড়ার কথা ছিল, কিন্তু পড়ি নাই। কারণ বলছিলাম যে ভাই আমাদের বইয়ে একটু ইনফরমেশন কম আছে, আমি একটু ইনফরমেশন অ্যাড করব, আমি সেটা অ্যাড করে নিয়ে আসছি আজকে। তো চলো আমরা শুরু করি। দেখো, 69-এর গণ অভ্যুত্থান, ঠিক আছে, এবং 70-এর নির্বাচন, এখানে দুইটা টপিক আছে, দুইটা টপিক আমরা একসাথে পড়বো, 69 এবং 1969 এবং 1970। ওকে, তো প্রথমে কি বলছে দেখো, যে 1969 সালের 5 জানুয়ারি 11 দফার ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঠিক আছে, এখানে শুধু সাপের মন্ত্র পড়লে বা সাপের মন্ত্রের মতো পড়লে হবে না, একটু বোঝার বিষয় আছে এখানে। যে এই যে ছাত্র সংগ্রাম পরিষদ, ঠিক আছে, বা যেটাকে আমরা অনেকে চিনি যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ, ঠিক আছে, এটা সর্বপ্রথম গঠিত হয়। ঠিক আছে, এবং এটা কত তারিখে গঠিত হয়? 5 জানুয়ারি 1969 সাল। এবং কত দফার ভিত্তিতে? 11 দফার ভিত্তিতে গঠিত হয়। হ্যাঁ, তো আসলে আলটিমেটলি হয়েছিল কি, যে ছাত্র সংগ্রাম পরিষদের একটা আন্দোলন ডাকছিল তারা, এবং তারা সেটা সম্ভবত ডাকছিল 4 জানুয়ারি তারিখে। হ্যাঁ, এবং আন্দোলনটা ডাকার পরে 4 জানুয়ারিতে তারা আন্দোলন করে, এবং 5 তারিখে তারা চিন্তা করে যে একটা, যখন তারা 4 জানুয়ারিতে একটা আন্দোলন ডাকে, তখনও তাদের আসলে ছাত্র সংগ্রাম পরিষদটা গঠিত হয়নি। কিন্তু 4 তারিখে আন্দোলন করার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আন্দোলনকে আরো বেগবান করার জন্য, ঠিক আছে, লিড দেওয়ার জন্য একটা সংগঠন দরকার, এবং তারই ভিত্তিতে আসলে কি 5 জানুয়ারিতে একটা সংগঠন করে, যেটার নাম কি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ঠিক আছে, এবং তাদের দাবি ছিল কয়টা? 11টা, এটা একটু মনে রেখো। ওকে, তারপরে দেখো যেখানে বলছে গণ অভ্যুত্থানের নায়ককে, সেটা হলো তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ নামে একটা কিশোর ছিল, তাকে আসলে বলা হয় কি গণ অভ্যুত্থানের নায়ক, এটা একটু মনে রেখো। তারপর বলছে যে গণ অভ্যুত্থানের একমাত্র নারী শহীদকে, একমাত্র নারী শহীদ এটা হলো আনোয়ারা বেগম। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই দুইটা, যে গণ অভ্যুত্থানের নায়ককে সেটা হলো তোফায়েল আহমেদ, আর গণ অভ্যুত্থানে একমাত্র নারী শহীদকে সেটা হলো আনোয়ারা বেগম। ঠিক আছে, তারপরে দেখো বলছে শহীদ আসাদকে নিয়ে আসাদের ষাট কবিতাটি কে লিখেছিল? শামসুর রহমান। এটা নিয়ে একটু কথা বলা লাগবে, না বললে আসলে বুঝবা না বিষয়টা। হ্যাঁ, তো এই 69-এর গণ অভ্যুত্থানে আসাদুজ্জামান নামে একজনকে কি করা হয়, যে শহীদ করা হয় বা হত্যা করা হয়, এবং এই আসাদ ছিল, আসাদের পূর্ণ নাম ছিল আসাদুজ্জামান, আর অনেক বড় নাম, তো তোমরা আসাদুজ্জামানটাই মনে রেখো, আসাদুজ্জামান। ঠিক আছে, এবং মনে রাখবা যে এই আসাদুজ্জামান হলো গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। ঠিক আছে, আসাদুজ্জামান কি ছিল? গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল। এভাবে প্রশ্ন আসতে পারে যে গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে, সেটা হলো আসাদুজ্জামান। ঠিক আছে, বা সংক্ষেপে যাকে আসাদ বলা হইতো। ঠিক আছে, তো আসাদকে যখন মেরে ফেলা হয়, তখন আসাদকে নিয়ে একটা কবিতা লিখছিল কবি শামসুর রহমান। কবি শামসুর রহমানের নাম তো তোমরা শুনছো, তাই না? এই কবি শামসুর রহমান একটা কবিতা লিখছিল, কবিতার নাম ছিল হলো আসাদের শার্ট। হ্যাঁ, এবং এই আসাদকে নিয়ে কবিতা লেখার পেছনে আর একটা মুখ্য কারণ হলো যে এই আসাদ এবং শামসুর রহমান দুইজনের বাসা একই এলাকাতে ছিল, একই জেলাতে ছিল, সেটা হলো নরসিংদীতে। হ্যাঁ, নরসিংদীতে। নরসিংদী বানান হয়তো আমার একটু ভুল যাইতে পারে, ঠিক আছে, আমি বানান একটু কাঁচা, যাই হোক এটা নিয়ে কিছু মনে করো না, শুধু মনে রাখো যে নরসিংদীতে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো কি বলছে, যে শহীদ আসাদ দিবস কবে? সেটা হলো 20 জানুয়ারি, কারণ 1969 সালে 20 জানুয়ারিতে আসলে আসাদকে মেরে ফেলা হয়েছিল বা শহীদ করা হয়েছিল, এর জন্যই 20 জানুয়ারিটা কি শহীদ আসাদ দিবস, এটা একটু মনে রাখো। ক্লিয়ার? ওকে, তারপর আমরা পড়ি, দেখি কি বলছে এখানে, যে গণ অভ্যুত্থান দিবস কবে?
24 জানুয়ারি, ঠিক আছে। 24 জানুয়ারি কি গণ অভ্যুত্থান দিবস, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো বলছে যে আইয়ুব খান পদত্যাগ করেন কবে? ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন 25 মার্চ 1969, এটা একটু মনে রাখা লাগবে। কারণ দেখো এই পর্যন্ত যে আমরা পড়ছি, যে উপরে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, এতটুকু হলো আমাদের মনে করো যে গণ অভ্যুত্থান নিয়ে পড়াশোনা শেষ, ঠিক আছে। এখান থেকে মনে করো এতটুকু গণ অভ্যুত্থান নিয়ে পড়া শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা গণ অভ্যুত্থানের সাথে রিলেট খুব কম, কিন্তু আসলে ডেট কাছাকাছি বা ওই টাইমেরই ঘটনা, গণ অভ্যুত্থানের সময় ঘটনা। এই জন্য আমি জিনিসগুলো এখানে নিয়ে আসছি, হ্যাঁ। তো এগুলো অন্যান্য জিকে বইতে হয়তো অন্য কোনো জায়গায় পাবা, কিন্তু আমি এগুলো একসাথে আনছি কারণ যাতে তোমরা সিকুয়েন্সের সাথে পড়তে পারো, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। আমার মনে হচ্ছে যে এইভাবে পড়াটা আসলে বেটার, মনে বেশি থাকবে আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে যে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখে কবে? সেটা হলে 5 ডিসেম্বর 1969 সাল, ঠিক আছে। এবং বঙ্গবন্ধু উপাধি দেন কে? সেটা হলো তোফায়েল আহমেদ, মানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ, এটা আমরা আগেও পড়ছিলাম তাই না। তো তারপরে দেখো বলছে বাংলাদেশের পূর্বের প্রথম শহীদ বুদ্ধিজীবী হলো ডাক্তার শামসুজ্জোহা। এটা আসলে এই 69 সালেই, আমার সঠিক ডেটটা মনে নাই, 1969 সালে আসলে তাকে হত্যা করা হয়, ঠিক আছে। তো যদি বলে স্বাধীনতার পূর্বে প্রথম শহীদ বুদ্ধিজীবীকে, সেটা হলো শহীদ শামসুজ্জোহা। আবার যদি বলে যে প্রথম শহীদ বুদ্ধিজীবীকে, সেটাও কিন্তু শামসুজ্জোহা, ঠিক আছে। তো মনে রাখো এটা একটু ক্লিয়ার। ওকে, তারপরে পেজে যাই আমরা। ওকে, এখন এখানে কি বলছে যে নির্বাচন নিয়ে এখানে একটু পড়বো আমরা, ঠিক আছে। নির্বাচনে কি বলছে এখানে দেখো যে প্রথম জাতীয় পরিষদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ঠিক আছে, এটা হলো পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন, ঠিক আছে। এটা কত কত সালে? 1970 সালে, ঠিক আছে, এবং 7 ডিসেম্বর। এখন দেখো যদি বলে যে জাতীয় পরিষদ নির্বাচন, আমি একটু এখানে প্যাচ লাগে বলা বলেন, আমি একটু জিনিসটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ। আচ্ছা কি হইলো, কাজ করে না কেন? আচ্ছা দেখো এখানে পেঁয়াজ লাগে কোথায়? যদি বলে যে জাতীয় পরিষদ নির্বাচন, হ্যাঁ, জাতীয় পরিষদ নির্বাচন, তাহলে সেটা হবে 7 ডিসেম্বর 1970 সাল। আর যদি বলে প্রাদেশিক নির্বাচন, ঠিক আছে, তাহলে সেটা হবে কি 17 ডিসেম্বর 1970 সাল। এটা একটু মনে রেখো, ক্লিয়ার। ওকে, এবং দেখো জাতীয় পরিষদ দুইটা কিন্তু একটাই নির্বাচন আসলে, ঠিক আছে, একটা জাতীয় পরিষদ, একটা হলো প্রাদেশিক নির্বাচন। তো জাতীয় পরিষদের যে নির্বাচন, সেটাতে আসলে সম্ভবত মোট আসন সংখ্যা ছিল 363 সম্ভবত, বা 310 এরকম, ঠিক আছে, বা কয়টি আমার সঠিক খেয়াল নাই, ঠিক আছে। তবে একটু আমি চেক করি। হ্যাঁ দেখো যে জাতীয় পরিষদের যে নির্বাচন ছিল, ঠিক আছে, যেটা কেন্দ্রীয় নির্বাচন, সেখানে আসলে আসন ছিল হলো 300টি এবং সংরক্ষিত আসন ছিল 13টি। মোট আসন ছিল 313টি। 313টির ভিতরে তোমার আওয়ামী লীগ পাইছিল কয়টা? 167টি, ঠিক আছে। আর অন্যদিকে প্রাদেশিক যে নির্বাচন, ঠিক আছে, প্রাদেশিক নির্বাচনের ভেতরে মোট আসন ছিল 300 প্লাস সংরক্ষিত আসন ছিল 10টি, মানে মোট 310টি ছিল, 310টি। আর জাতীয় পরিষদ নির্বাচনে ছিল হলো 313টি, ঠিক আছে। এখানে হলো 300টি হলো কেন্দ্রীয় আসন, আর তোমার 13টি হলো সংরক্ষিত আসন। আর এখানে হলো 300টি হলো কেন্দ্রীয় আসন, আর 10টি হলো সংরক্ষিত আসন, এই মোট 310টি। তো এখানে পাইছিল কয়টি? এখানে পাইছিল হলো 298টি, ঠিক আছে। তো দেখে বোঝা যাইতেছে যে আওয়ামী লীগ আসলে কি করছিল, বিপুল ভোটে জয়লাভ করছিল, ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। ওকে, তারপরে বলছে এখানে কি বলছে দেখো যে ভোটের আগে ভাত চাই স্লোগানের উত্থাপককে, সেটা হলো মৌলানা হামিদ খান ভাসানী। তিনি এই টাইমে একটা গুরুত্বপূর্ণ বা কি বলে যে জনপ্রিয় একটা স্লোগান বের করছিল, সেটা হলো কি ভোটের আগে ভাত চাই, ঠিক আছে। এবং দেখো 1970 নির্বাচনে ন্যাপের নির্বাচনী প্রতীক ছিল হলো কুড়ে ঘর। ন্যাপ হলো কি? ন্যাপ হলো ন্যাশনাল আওয়ামী পার্টি, হ্যাঁ, ন্যাপের পূর্ণরূপ হলো ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, ঠিক আছে। ওকে, এবং এই যে আওয়ামী লীগের একটা জনপ্রিয় স্লোগান আছে জয় বাংলা, তাই না?
এই জয় বাংলা স্লোগান আসলে 1970 নির্বাচনের টাইমেই জনপ্রিয় হয়, এবং এটা জনপ্রিয় করছিল আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, তারপরে আমরা এখন পড়বো হলো জাতীয় পতাকা। ঠিক আছে, দেখো বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? প্রথম, সেটা হলো 2 মার্চ 1971 সাল। এবং তারপরে দেখো এখানে বলছে যে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে প্রথম জাতীয় সঙ্গীত উত্তোলন করা হয় কবে? সেটা হলো 3 মার্চ 1971 সাল। তার মানে একটা হলো 2 মার্চ 2 তারিখে, আর একটা হলো 3 মার্চ 3 তারিখে, মানে আগের দিন আর পরের দিন। প্রথম দিন জাতীয় পতাকা তুলছিল, কিন্তু সেই দিন মনে করো যে জাতীয় সঙ্গীত গাওয়ার কথা হয়তো ভুলে গেছিল তারা। ঠিক আছে, তো মনে পড়ছে জাতীয় সঙ্গীত তো গায়া গায়া জাতীয় পতাকাটা তোলা উচিত ছিল, তো সেটা মনে করে তারপরের দিন কি করে, 3 মার্চ 1971 সালে আবার জাতীয় পতাকা উত্তোলন করে, এবং সেই দিন কি করছিল, জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে সেটা উত্তোলন করছিল। ঠিক আছে, মনে রাখবা। ওকে, এবং দেখো বলছে যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন হলো আসম আব্দুর রব। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে 2 মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে, প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে আসম আব্দুর রব। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে বলছে যে প্রথম জাতীয় পতাকার নকশাকারকে, সেটা হলো শিবনারায়ণ দাস। সেটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সচরাচর দেখবে বিভিন্ন ভর্তি পরীক্ষা এটা আসে। ঠিক আছে, তো প্রথমে যে জাতীয় পতাকা ছিল, ঠিক আছে, জাতীয় পতাকার ভেতরে কিন্তু এই যে লালের ভেতরে কিন্তু কি বাংলাদেশের মানচিত্র ছিল। ঠিক আছে, সেটা আসলে কি শিবনারায়ণ দাস নকশাটা করছিল। কিন্তু এখন আছে দেখো বর্তমান জাতীয় পতাকা, সেটা এই বর্তমান জাতীয় পতাকা কি, এখানে কিন্তু শুধু পতাকায় আছে। ঠিক আছে, পতাকা মানে লালই আছে, লালের ভিতরে কি নাই, কোনো মানচিত্র নাই। তো যে মানচিত্রবিহীন যে জাতীয় পতাকা, এটা নকশাকার আসলে কি কামরুল হাসান। ঠিক আছে, ওকে। এবং দেখো বলছে যে প্রথম জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় কবে? 1972 সাল। এবং মাপযোগে হয়তো একটু কম বেশি আছে এই প্রথমটা চাইতে বর্তমানটা। হ্যাঁ, ওকে। যাই হোক, এখানে আর একটা ছোট্ট একটা তোমার ইনফরমেশন মিস গেছে। ঠিক আছে, এটা আমি বলে দিবনি পরে। ঠিক আছে, কেউ বলতে পারবা যে এখানে কোন একটা ইনফরমেশন বাদ গেছে? যে আমরা যে এতটুকু পড়লাম জাতীয় পতাকার এত কিছু, হ্যাঁ, এখন জাতীয় পতাকা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস গেছে, সেটা কি কেউ বলতে পারবা? সমস্যা, আমি অ্যাড করে দিব, দেখি কেউ ধরতে পারছো কিনা। আচ্ছা দেখো বলছে এখানে যে দেশের বাইরে কোন মিশনে বা দেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? সেটা হলো 18 এপ্রিল 1971, এবং সেটা কোথায়? সেটা হলো কলকাতাতে। হ্যাঁ, এবং বলছে দেশের বাইরে প্রথম এই যে পতাকাটা উত্তোলন করা হয়েছিল কলকাতা, সেটা কে করছিল? সেটা হলো এম হোসেন আলী। ঠিক আছে, এম হোসেন আলী, এটা একটু মনে রাখো। ওকে, আমি একটু কমেন্ট পড়ি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। সবাই একটু কমেন্ট করো তো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। সবাই একটু বলো যে যতটুকু পড়াইলাম ক্লিয়ার কিনা। যতটুকু পড়াইলাম ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তারপর একটু চলে যাই। স্বাধীনতার ইস্তেহার। ঠিক আছে, ওকে।
দেখো বাংলাদেশের স্বাধীনতা ইস্তেহার পাঠ করেন কে? সেটা হলো শাহজাহান সিরাজ। ঠিক আছে, শাহজাহান সিরাজ কোথায়? পল্টন ময়দানে। ঠিক আছে, তো ইনফরমেশন বা এই কথাগুলো মাথার উপরে যাইতে পারে, স্বাধীনতার ইস্তেহার জিনিসটা কি, শাহজাহান সিরাজ কই থেকে আসলো, আইসা কে চিনি না জানি না হঠাৎ করে স্বাধীনতার ইস্তেহার পাঠ করে দিল, আর স্বাধীনতার ইস্তেহার জিনিসটা কি। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন আসতে পারে মনের ভিতরে, তো আমি একটু ক্লিয়ার করি এগুলা একে একে। হ্যাঁ, তো দেখো আমরা যদি প্রথমে বলি স্বাধীনতার ইস্তেহার, এই জিনিসটা আসলে কি? স্বাধীনতার ইস্তেহার মানে স্বাধীনতার ঘোষণা। তুমি ঘোষণা করে দিলা যে তুমি আজকে থেকে স্বাধীন, তোমার উপরে কোনো শাসন শোষণ চলবে না। এই যে ঘোষণা করে দিলা, এটাকে আসলে বলা হয় ইস্তেহার। ঠিক আছে, এক ধরনের ঘোষণা আর কি। তো স্বাধীনতার ইস্তেহার ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আসলে কে? মানে মোট কথা বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে তখন আসলে স্বাধীন ঘোষণা করা হয়। এবং এটা ঘোষণা করেন কে? শাহজাহান সিরাজ। ঠিক আছে, শাহজাহান সিরাজ কে ছিল এটা একটু আমাদের জানা লাগবে। তো এই যে একটু আগে আমরা দেখলাম যে কি বলে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ঠিক আছে, এই কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আসলে তোমার 4 জন সদস্য ছিল সম্ভবত। 4 জন সদস্যের ভিতরে একজন হলো শাহজাহান সিরাজ। ঠিক আছে, তো একটু মনে রাখো। এবং শাহজাহান সিরাজ আসলে কি করছিল? এই স্বাধীনতা ইস্তেহার পাঠ করছিল। ওকে, তারপর দেখো এখানে বলছে যে পূর্ব পাকিস্তানকে সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কবে? সেটা হলো 3 মার্চ 1971 সাল। ঠিক আছে, মানে এটা আসলে সার্বভৌম বাংলাদেশ বা স্বাধীনতা ইস্তেহার এটা একই জিনিস। হ্যাঁ, ওকে, তারপরে দেখো কি বলছে যে বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? ঠিক আছে, সেটা হলো কি 3 মার্চ 1971 সাল। ঠিক আছে, দেখো এই দুইটা কিন্তু আসলে রিলেট না, স্বাধীনতা ইস্তেহার হাতে রিলেট না জাতির জনক। তারপর এটা একসাথে করে দিছি, কারণ কি এখানে কিন্তু দেখো ডেটটা কিন্তু সেম, দুইটাই 3 মার্চ। ঠিক আছে, তাহলে যদি বলে যে পূর্ব পাকিস্তানকে সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কবে? সেটাও 3 মার্চ 1971। আবার যদি বলে বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? সেটাও কিন্তু 3 মার্চ 1971 সাল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন কে? সেটা হলো আসম আব্দুর রব। ঠিক আছে, আসম আব্দুর রব। ঠিক আছে, আসম আব্দুর রব। আসম আব্দুর রবের কিন্তু কথা আমি একটু আগে পড়ে আসছি না, দেখো যে পাশে পড়লাম, এই যে কই, এই যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে? আসম আব্দুর রব। আবার বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন কে? সেটাও আসম আব্দুর রব। ঠিক আছে, এই যে সব জায়গায় মিল পাবা, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, কারণ এই জিনিসগুলো কিন্তু প্যাঁচ লাগা যেতে পারে হ্যাঁ অন্য কোনো কিছুর সাথে। বা এগুলা মনে রাখো আসলে ইজি, যেগুলা এক ইনফরমেশন 2-3 জায়গায় আছে। ওকে, তারপর দেখো বলছে কি যে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় কবে? সেটাও 3 মার্চ 1971 সাল। তাহলে দেখো আমি অন্য একটা কালিতে দাগায় দিই, এই যে 3 মার্চ 1971 সাল, এই যে 3 মার্চ 1971 সাল, এই যে 3 মার্চ 1971 সাল। ঠিক আছে, একই ডেটে কতগুলা কাজ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 3 মার্চ 1971 সালে কি পড়লাম বলো তো? একটা পড়লাম হলো আমার সোনার বাংলা, এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর কি পাইলাম যে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে ঘোষণা করা হইলো। আর একটা কি, পূর্ব পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে সার্বভৌম বাংলাদেশ হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, ওকে। তারপর আসি আমরা হলো 7ই মার্চের ভাষণ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জন্য, আমাদের স্বাধীনতার জন্য 7ই মার্চের ভাষণ। ঠিক আছে, দেখো কি বলছে, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেন? সেটা হলো 4 দফা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু আসলে আমরা খুব ইম্পর্টেন্ট যেমন তেমন আমার স্টুডেন্টরা ভুলও করে এটা। ঠিক আছে, 7ই মার্চের ভাষণে কয় দফা দাবি পেশ করা হয়? 4 দফা। ওকে, তারপরে দেখো যে আর তোমরা একটু কমেন্ট করো তো, একটু আগে আমরা পড়ে আসছি 69-এর গণ অভ্যুত্থানে কয় দফা দাবি পেশ করা হয়েছিল? দেখি কার কার মনে আছে, কার কেমন মেমোরি, একটু আমি দেখবো। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করতেছো একটু কমেন্ট করে জানাও যে 69-এর গণ অভ্যুত্থানে কয় দফা দাবি পেশ করা হয়। তারপর দেখো কি বলছে যে 7ই মার্চের ভাষণ দেওয়া হয় কবে, মানে বাংলা কত সাল, কত তারিখ ছিল? 23 ফাল্গুন, এবং দিনটা ছিল কি? রবিবার। এটা খুব ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা। হ্যাঁ, তারপর দেখো বলছে ইউনেস্কো কর্তৃক 427তম দলিল হিসাবে, কততম দলিল? 427তম দলিল হিসাবে 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, কত সালে এটা? 2017 সালে। কত তারিখে? 30 অক্টোবর। খুব ইম্পর্টেন্ট, এই পুরাটুকু ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। মোট কথা 7ই মার্চ এই টপিকটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার ভিতরে যেগুলো স্টার দাগায় দিয়ে দিচ্ছে এগুলো খুব ভালোভাবে পড়বা, নিজের নাম ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু এই ইনফরমেশনগুলো ভোলা যাবে না। ঠিক আছে, তারপর দেখো এখানে বলছে কি যে 7ই মার্চের ভাষণের জন্য বঙ্গবন্ধুকে রাজনীতির কবি
উপাধি দেন কে? রাজনীতির কবি, ঠিক আছে, দ্য পয়েট অফ পলিটিক্স, ঠিক আছে, রাজনীতির কবি, দ্য পয়েট অফ পলিটিক্স উপাধি দেন কে? লোবেন জেঙ্কিস, ঠিক আছে। এখানে বল লোবেন জেঙ্কিস, বা অনেক জায়গায় ছিল লোবেন জেকিন্স, ঠিক আছে, যাই হোক লোবেন জেঙ্কিস এটাই মনে রাখো, ঠিক আছে। উনি লোবেন জেঙ্কিস কে? উনি একজন সাংবাদিক ছিল, হ্যাঁ, উনি একজন সাংবাদিক ছিল। কি করলাম এটা, ভালো করে লিখি, দেখো কি ছিল, সাংবাদিক ছিল। কোন পত্রিকার? নিউজ উইক, ঠিক আছে, নিউজ উইক, নিউজ উইক পত্রিকার বা একটা ম্যাগাজিনের আসলে সাংবাদিক ছিল। তিনি কি বলছিল? বঙ্গবন্ধু হলো রাজনীতির কবি, ঠিক আছে, এবং আসলে তাকে রাজনীতির কবি বলার কারণ হলো এই ৭ই মার্চের ভাষণ, ঠিক আছে, ওকে। তারপরে দেখো এই ৭ই মার্চের ভাষণকে সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? যে আমাদের যে বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের ৫ম তফসিলে, কয় নম্বর তফসিলে? ৫ম তফসিলে, ঠিক আছে। এবং ৭ই মার্চ নামে একটা ভবন আছে, এটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর ঐতিহাসিক দিবস হলো ৭ই মার্চ, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু হাইলাইট করে দিই এটা, হ্যাঁ, যে ঐতিহাসিক দিবস কবে? ৭ই মার্চ হলো ঐতিহাসিক দিবস। ৭ই মার্চকে কি বলা হয়? ঐতিহাসিক দিবস বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওকে। এখানে বলছে যে ৭ই মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা করা হয় কবে? সেটা হলো ৭ অক্টোবর ২০২০ সালে, যে রিসেন্টলি, খুব বেশি দিন হয় না, হ্যাঁ, মাত্র ৪ বছর আগে। তারপর কি বলছে এখানে দেখো, যে প্রথম ঐতিহাসিক দিবস পালিত করা হয় কবে? ২০২১ সাল। দেখো এটা ইজি, এটা কিন্তু আসলে এটা মনে রাখলে তুমি এটা মনে রাখতে পারবা। ঘোষণা করা হয়েছে ২০ সালে, তাহলে পালন করা হবে কবে? ২১ সাল থেকেই, ঠিক আছে। এবং কবে পালন করবা? যেহেতু ৭ই মার্চকে ঘোষণা করছো, তাহলে তো ৭ই মার্চকেই পালন করবা, ইজি, ঠিক আছে, ওকে। এবং দেখো এইখানে আমাদের কিছু ইনফরমেশন আছে, যেখানে বলছি গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। এখানে আসলে আমাদের মুক্তিযুদ্ধে অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে। এখানে তারপর আমি যদি আরেকটু দেখাই, যে এখানে অপারেশন নিয়ে কথা বলছে, আমাদের মুক্তিযুদ্ধে যতগুলো অপারেশন ছিল সবগুলো আমি একসাথে তুলে দিছি এখানে। কিন্তু আমার কথা হলো যে এগুলা এখানে দিছি, ঠিক ঠিক আছে, বাট এটা আমি এখন পড়াবো না, কারণ আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে মাত্র শুরু করতেছি, এখনো ভিতরে যাই নাই। তো এখন যদি আমরা এগুলা পড়ি, মুক্তিযুদ্ধে বিভিন্ন কিছু আছে এখানে, হ্যাঁ, আবার অপারেশন, তাহলে আমাদের এখন একটু মানে অগোছালো লাগবে। একটা সিকোয়েন্স, আমরা যেহেতু একদম সিকোয়েন্সলি আসতেছি একটা সিকোয়েন্সের সাথে, তো আমরা সিকোয়েন্সটা হারাই ফেলবো। তো সেই জন্য আমি এটা মুক্তিযুদ্ধটা ফুললি পড়ানোর পরে পড়াবো, হ্যাঁ, ওকে। তাহলে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হলো বেতার কেন্দ্র, হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা আমরা পড়বো, ওকে। দেখো বলছে যে পাকিস্তানের বিরুদ্ধে গড়ে ওঠা প্রথম সংগঠন, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে প্রথম সংগঠন, ঠিক আছে, প্রথম সংগঠন সেটা কি? পাক বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রথম সংগঠন হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ওকে। তারপরে দেখো কি বলছে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? সেটা হলো করা হয় কোথায়? সেটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে, এবং এটা কবে? ২৬শে মার্চ ১৯৭১ সাল, ঠিক আছে। দেখো আবার এখানে বলছে ২৬শে মার্চ ১৯৭১ সাল, আবার এখানে বলছে কি ২৬শে মার্চ ১৯৭১ সাল। তার মানে আমরা এখানেও কি দেখবো? একই ডেটে তিনটে ইনফরমেশন দেখবো, ঠিক আছে। তো আমি এগুলো একটু অন্য কালতে দেখাই। দেখো বলছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? সেটা হলো ২৬ মার্চ ১৯৭১, এটা গেল একটা ইনফরমেশন। ২ নম্বর বলছে যে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে, ঠিক আছে, চট্টগ্রামের কালুরঘাটের এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? সেটাও কি ২৬শে মার্চ ১৯৭১ সাল। তারপর বলছে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা দেওয়া হয় কবে? সেটাও ২৬শে মার্চ ১৯৭১ সাল। তা আমরা যে কয়েকটা ইনফরমেশন দেখলাম সবগুলাই কি ২৬শে মার্চ ১৯৭১ সাল, হ্যাঁ। তারপর কি বলছে দেখো, যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি সংবিধানের ৬ষ্ঠ তফসিলে, এটা তো আমরা অলরেডি পড়ে আসছি, ও না, আমরা কি পড়ছিলাম যে ৭ই মার্চের ভাষণ, ঠিক আছে, সেটা ৫ম তফসিলে, তাই না? সেটাই তো বললাম। আর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র কয় নাম্বার তফসিলে? ৬ষ্ঠ তফসিলে, এটা একটু মনে রাখো। তারপর কি বলছে, যে ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কবে? ৩ অক্টোবর ১৯৮০ সাল, ঠিক আছে। কোন দিবস? স্বাধীনতা দিবস, ঠিক আছে, স্বাধীনতা দিবস, ওকে।
তারপর দেখো এখানে বলতে যে চরমপত্র পাঠ করতেন কে? এম আর আক্তার মুকুল। চরমপত্র জিনিসটা আসলে কি? চরমপত্র হলো একটা অনুষ্ঠান, ঠিক আছে, একটা অনুষ্ঠান ছিল। এবং এই অনুষ্ঠানটা কোথায় প্রচার করা হইতো? এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, হ্যাঁ, বা এই রেডিওতে আসলে এটা প্রচার করা হইতো। তো চরমপত্র এই অনুষ্ঠান আসলে কি করা হইতো? এখানে আসলে তোমার জোকসের মতো করে, আমরা যেমন জোকস শুনি বা কৌতুক শুনি, এই জোকসের মতো করে বিভিন্ন কথা বা মুক্তিযুদ্ধকে আসলে তুলে ধরা হইতো। এবং এখানে আসলে বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ইউজ করা হইতো, ব্যঙ্গাত্মক ঘটনা ইউজ করা হইতো। এবং এই ব্যঙ্গাত্মক ঘটনাগুলো ইউজ করা হইতো পাকিস্তানিদের নিয়ে, হ্যাঁ, মানে মোট কথা এই চরমপত্র অনুষ্ঠানটা কাজ করতো পাকিস্তানিদের বিরুদ্ধে। এবং বাঙালি যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে একটু অনুপ্রাণিত করতো এগুলো, হ্যাঁ, এই অনুষ্ঠানটা অনুপ্রাণিত করতো মুক্তিযোদ্ধাদের, যাতে তারা একটু কনফিডেন্স পায় নিজেদের ভেতর। এবং এটা পাঠ করতো কে? এম আর আক্তার মুকুল। এবং সে অনেক রসাত্মকভাবে, ঠিক আছে, এটা আসলে পাঠ করতেন। এবং চরমপত্র নিয়ে একটা আসলে বই আছে, সরি, মানে যেগুলা ঘটনা আসলে এখানে পাঠ করা হইতো। ওকে, তারপর দেখো কি বলছে এখানে, যে 7ই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হইতো। দেখো 7ই মার্চে যে বঙ্গবন্ধু ভাষণটা দিচ্ছিল সেটাও আসলে কি এই 26শে মার্চে কি করা হইতো? প্রচার করা হইতো, ঠিক আছে। এবং সেটা প্রচার করা হইতো কি নামে? একটা স্পেসিফিক নাম ছিল, সেটা হলো বজ্রকণ্ঠ, ঠিক আছে। আসলেই তো বজ্রকণ্ঠ। 7ই মার্চে যে বঙ্গবন্ধু ভাষণটা দিল সেটা কি একটা বজ্রকণ্ঠের মতো ছিল, হুঙ্কার স্বরূপে ছিল, তাই না? এজন্য এটা আসলে কি নামে প্রচারিত হইতো? বজ্রকণ্ঠ নামেই প্রচারিত হইতো। এটা একটু মনে রেখো, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম বাংলাদেশ বেতার কেন্দ্র রাখা হবে, সেটা হলো 6 ডিসেম্বর 1971 সাল, ঠিক আছে। মানে ভারত যখন বাংলাদেশকে স্বাধীন হিসাবে আসলে ঘোষণা করে, ঠিক আছে, ভারতই তো আসলে প্রথমে ঘোষণা করে, যখন ভারত বাংলাদেশকে স্বাধীন হিসাবে ঘোষণা করে দেয় তখনই আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নামটা চেঞ্জ করে কি করা হয়? বাংলাদেশ বেতার কেন্দ্র, ঠিক আছে। ওকে, ও এতটুকুই তো ছিল মনে আজকে আমাদের টপিক, তাই না? মাঝখানে শুধু আমরা এই অপারেশনের টপিকটা বাদ দিছি। দেখো এখানে অনেকগুলো অপারেশন আছে। অপারেশন বিগ বার্ড, যেটা আসলে কি বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার একটা অপারেশন ছিল, ঠিক আছে। তারপর অপারেশন ক্লোজ ডোর, এটা হলো মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে বিভিন্ন সকলের কাছে অনেক ধরনের অস্ত্র থেকে গেছে যারা যুদ্ধের কাজে ইউজ করা হইতো, ঠিক আছে। সেই অস্ত্রগুলা ফেরত দেওয়ার যে একটা কি ছিল, অপারেশন ছিল, সেটা আসলে অপারেশন ক্লোজ ডোর, ঠিক আছে। তারপর অপারেশন জ্যাকপট, ঠিক আছে, এটা আসলে নৌবাহিনীর একটা গেরিলা অভিযান ছিল, সেটার নাম ছিল অপারেশন জ্যাকপট। এরকম অনেক অপারেশন আছে, এগুলো আমরা যখন মুক্তিযুদ্ধ সম্পূর্ণটা পড়বো আমরা এগুলো সম্পর্কে ধীরে ধীরে অবগত হবো। তারপরে তোমরা এখানে রিডিং দিতে পারো, কিন্তু আমি আজকে পড়াতে চাচ্ছি না এটা, ঠিক আছে। ওকে, এই তো। আর তোমাদের জন্য আজকে একটা এমসিকিউ বা একটা কুইজ বলতে পারো, সেটা আমি এখন প্রশ্ন করব, সেটা তোমরা একটা অ্যান্সার দিবা। সেটা হলো যে গণহত্যা দিবস হলো 25শে মার্চ, ঠিক আছে। বলতে পারবা যে আর একটা গণহত্যা আছে আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে, সেই গণহত্যাটার নাম কি? ঠিক আছে, এবং সেটা একটা নাম আছে একটা স্পেসিফিক জায়গার উপরে, ঠিক আছে। দেখি কেউ জানো কিনা, বা কে কে জানো। যদি জানো সেই গণহত্যার নাম কি, বা কোনটার পটভূমিতে সেই গণহত্যাটা আসলে ইউজ করা হয়, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানো যে ভাইয়া এটা হলো সেই গণহত্যার নাম।
ওকে, কারো কোনো কমেন্ট দেখতেছে না, হয়তো কেউ জানো না, ঠিক আছে। আচ্ছা, সেটা হলো চুকনগড় গণহত্যা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা এই সম্পর্কে একটু জানো, আমি পড়াবো সামনে, অবশ্যই পড়াবো এই সম্পর্কে, তারপরে তোমরা একটু জানো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে রেসপন্স আমি কম দেখতেছি তোমাদের, কমেন্টে তেমন রেসপন্স নাই। আচ্ছা ঠিক আছে, আম, তো আশা করি সবার ক্লিয়ার, আজকের পড়া এতটুকুই ছিল আমাদের, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।